সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। ডায়াবেটিস এমন একটি জটিলতা যেটি দীর্ঘমেয়াদে আমাদের স্নায়ুকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ আপনি যদি ডায়াবেটিসটিকে অনিয়ন্ত্রিত রাখেন অথবা আপনার রক্তের শর্করার মাত্রাটি সঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকে, সেক্ষেত্রে আমাদের স্নায়ুগুলো কিভাবে প্রভাবিত হতে পারে এবং আপনি সেটা কী করে বুঝবেন কোন ধরনের লক্ষণ বা উপসর্গের দ্বারা আপনি প্রকাশ পাবে যে আপনি স্নায়ুর কোনো জটিলতায় ভুগছে কিনা। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব ডায়াবেটিসের স্নায়ুর জটিলতার কারণ এবং করণীয়। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার এস.এম. মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুরু করছি ডায়াবেটিস এবং স্নায়ুর যে জটিলতাগুলো হয় এগুলো সম্পর্কে বিস্তারিত নিয়ে আমরা আজ আলোচনা করব, কিন্তু প্রথম যে প্রশ্নটি করতে চাই যে ডায়াবেটিস এবং নিউরোলজিক্যাল সমস্যা, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি এবং কিভাবে প্রভাবিত করে একে অপরকে? আসলে ডায়াবেটিস মেলাইটাস এটা একটা ক্রনিক রোগ। এখানে স্থায়ীভাবে ব্লাডে গ্লুকোজটা বেড়ে যায়, কারণ আমাদের শরীরে অগ্ন্যাশয়ের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যখন পর্যাপ্ত ইনসুলিন নিঃসরণ না হয় অথবা হলেও ঠিকভাবে কার্যকরীভাবে কাজ না করলে স্থায়ীভাবে শর্করা বেড়ে যেতে পারে। এই বেড়ে যাওয়ার ফলে যেটা হয় কমপ্লিকেশন, জটিলতা হয়। এক্ষেত্রে অ্যাকুট কমপ্লিকেশন যেটা স্বল্প সময়ের মধ্যে, আর হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন যেটা দীর্ঘমেয়াদী জটিলতা। এক্ষেত্রে স্নায়ুটা আসলে দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে পড়ে। ব্লাড গ্লুকোজ যখন আমাদের রক্তে যখন বেড়ে যায়, যখন কোষের মধ্যে যখন সুগার যখন ব্লাড গ্লুকোজ যখন ঢুকতে পারে না, আমাদের দেহকোষ সেলগুলা এনার্জি এটিপি যেটা শক্তি উৎপন্ন করতে পারে না, যার ফলে এখানে ব্লাড গ্লুকোজটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে এখানে অনেকগুলা মেকানিজম অ্যাক্টিভেট হয়, যার ফলে গ্লুকোজটা গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট যেটা বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন টিস্যু, নার্ভ, বিভিন্ন টিস্যুতে, প্রোটিনে, ফ্যাটে, বিভিন্ন টিস্যুসে এগুলো সংযুক্ত হয়ে যায়। পোলিওল পাথওয়ে মাধ্যমে একটা গ্লুকোজটা কনভার্টেড হয়ে সরবিটাল হয়ে যায়, এক্ষেত্রে নার্ভের একটা ডিসফাংশন করে। আর এছাড়াও এখানে যেটা হয় ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যখন এই ডায়াবেটিসের কারণে এথেরোস্ক্লেরোসিসটা বেড়ে যায়। ছোট ছোট ক্যাপিলারিগুলো মাইক্রোভাস্কুলার, আর বড় বড় আর মাঝারি ধরনের বড় ধরনের আর্টারিগুলোতেও এখানে এথেরোস্ক্লেরোসিস প্লাগ জমে যায়, যার ফলে ছোট ক্যাপিলারিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর কারণে সরু হয়ে যায়, সরে যাওয়ার কারণে রক্তস্রাব পর্যাপ্ত না হওয়ার কারণে তো নার্ভের যেটা আমরা যেখানে ছোট রক্তনালী সাপ্লাই দিয়ে ভাজা নার্ভুসা, তো এটা সরু হয়ে যাওয়ার কারণে নার্ভে পুষ্টি না পেলে, অক্সিজেন না পেলে নার্ভের ফাংশনটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য নিউরোপ্যাথিটা ডেভেলপ করে। নেফ্রোপ্যাথি আসলে কি করে বুঝবে একজন মানুষ তিনি নেফ্রোপ্যাথিতে আক্রান্ত কিনা? আসলে নেফ্রোপ্যাথি আসলে যেটা আমরা আর্লি ডায়াগনোসিস করলে, নেফ্রোপ্যাথিতে আমরা যদি ইউরিন যদি আমরা প্রোটিন পাই, মাইক্রো অ্যালবুমিন বলি, সাধারণত 30-এর নিচে থাকে, যে 30 থেকে 300 মিলিগ্রাম পার গ্রামে যদি আমরা পাই, 30 থেকে 300-র মধ্যে আমরা মাইক্রো অ্যালবুমিন বলি। তো 300-র বেশি ক্রস করলে আমরা ম্যাক্রো অ্যালবুমিন, এটা খারাপ। তো আমাদেরকে আসলে আর্লি ভালো ডায়াবেটিস কন্ট্রোলে এই যে মাইক্রো অ্যালবুমিনটা যদি আমরা কমাইতে পারি, এটা যদি আর্লি ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা নেফ্রোপ্যাথিটা আমরা ধরতে পারবো। আর এছাড়া ক্রিটিনিন আমরা দেখতে পারি, ক্রিটিনটা আসলে লেটেই বেড়ে যায়। ক্রিটিনটা নর্মালের চেয়ে গ্র্যাজুয়ালি যখন ফাংশনটা ডিটোরিয়েট করে তখন কিন্তু আমরা ক্রিটিনটা বেশি পাই। কিন্তু আর্লি স্টেজে আমরা ইউরিনে অ্যালবুমিন অথবা মাইক্রো অ্যালবুমিন যেটা আমরা দেখি, অ্যালবুমিন ক্রিটিনিন রেশিও এসিআর যেটা আমরা দেখি, এটা দিয়ে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। এছাড়া আর অন্যান্য স্ট্রাকচারাল জটিলতা আছে কিনা সেটা আমরা একটু জানতে চাই যে মানে সাধারণ রোগীরা কি করে বুঝবে তার এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা? মানে রোগীদের ক্ষেত্রে, রোগীদের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে বুঝে ওঠে না যে জটিলতা হচ্ছে কিনা, ডিলে করে চিকিৎসকের কাছে যায়, কমপ্লিকেশন বাড়তেই থাকে। প্রাথমিক অবস্থা বোঝার কি কোনো উপায় রয়েছে কিনা? এটা অবশ্যই যখন নেফ্রোপ্যাথি, যেহেতু আপনি বলছেন, এটা আসলে প্রস্রাবে যদি প্রোটিন যদি বেশি যায়, সেক্ষেত্রে একটু ফ্রদি প্রোটিন হয়, প্রস্রাবে একটু ফেনাযুক্ত হয়, ফেনাগুলো দ্রুত ডিজিপিয়ার করে না, এগুলো মিলাই যায় না, অনেকক্ষণ ধরে ফেনাগুলো পারসিস্ট করলে আমরা। নিউরোপ্যাথির ক্ষেত্রে আর নিউরোপ্যাথির ক্ষেত্রে আসলে লক্ষণটা আসলে এখানে 50% কিন্তু সিমটম ছাড়া থাকে, আর এবং ডায়াবেটিক লোকদের মধ্যে প্রায় 50-60% তারা কিন্তু নিউরোপ্যাথি থাকে। তো কিছু কিছু নিউরোপ্যাথি 30% কিন্তু তারা ব্যথা পেইন থাকে, টিংলিং নাম যেটা আমরা বলি, সূচের মতো পোটায়, জ্বালা পোড়া,
ইলেকট্রিক শকের মতো আর বিভিন্ন নামনেস। তো আর কিছু কিছু হচ্ছে ব্যথা থাকে না, তারা নিজেরাই টের পায় না। সেক্ষেত্রে আমরা অনেক সময় পরীক্ষা করি, সিমটি দিলেও অনেকে টের পায় না, এরকমও আছে। তারপর আর্লি স্টেজে আমরা কিছু রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু পরীক্ষা করি, নার্ভ নিউরোলজিক্যাল এক্সামিনেশন, যেটা মানে এক্সামিনেশনটা তো চিকিৎসকের কাছে যাওয়ার পরে করে, কিন্তু রোগীদের ক্ষেত্রে এই ধরনের কমপ্লিকেশনগুলো থাকে যে তারা আসলে অনুভূতিহীন, তাদের মধ্যে বিষয় রয়েছে। আবার অনেক ক্ষেত্রে ঝিঝিন করে, জি করে, অনেক বেশি করে, এবং তারা হাত অনেক ক্ষেত্রে মুঠো করলে খুলতে পারে না। যদি কোনো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তো এই ধরনের কমপ্লিকেশন বেশি সাফার করছে, যদি পরিবারে কোনো সদস্য এই ধরনের সমস্যা থাকে, কোন বিশেষজ্ঞের কাছে যাবে, কার কাছে যাওয়া জরুরি, অনেকে বোঝে না, একটু জানতে চাই। হ্যাঁ, আসলে এটা যেহেতু ডায়াবেটিস রোগীদের এই যে তার যে নিউরোপ্যাথি, যেটা বিশেষ করে ডিস্টাল পেরিফেরাল নিউরোপ্যাথি আমরা যেটা বলি, পায়ের পা থেকে শুরু হয়, গ্লোভস অ্যান্ড স্টকিং প্যাটার্ন বলে, এটা টু থেকে পায়ের আঙ্গুল থেকে জি শুরু হয় বা অবসভাব শুরু হয়, তারপরে যেটা সুই পোটার মতো বিভিন্ন লক্ষণগুলো যখন প্রকাশ পায় তখন এটা আমরা ধরে নিই যে এটা ক্লিনিক্যালি আমরা ধরে নিই যে এটা নার্ভ ডিসফাংশনের কারণে, নিউরোপ্যাথির কারণে হচ্ছে। তো এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি উপরের দিকে ছড়ায় যায়। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় নার্ভ ইনভলভ করতে পারে। যে কোনো সময় অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিস ভুগতেছে, তার চোখের থার্ড নার্ভ পলসি, অন্য যে চোখের পাতা পড়ে গেছে, অথবা ভীষণ তার চোখে কম দেখতে পারতেছে না, এটাই নিয়ে আসে। অনেক সময় ফেসিয়াল পলসি, মুখ বেঁকে যায়, এই যে সেভেন নার্ভ পলসি, যে ক্রেনিয়াল নার্ভগুলো ইনভলভ হতে পারে এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে, এরকমও নিউরোপ্যাথি আসতে পারে। আবার এমন হতে পারে রানের মাংস শুকায় যায়, মাসল ইনভলভমেন্ট হতে পারে, এটা মাসকুলার নিউরোপ্যাথি। এছাড়াও আমাদের যেহেতু স্নায়ুতন্ত্র সারা শরীরে রয়ে গেছে, হার্ট, কিডনি, আমাদের অন্ত্র, সব জায়গায় তো স্নায়ু জালিকা আছে, এটা অটোনমিক যেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটা তো ইনভলভ হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে, যাদের অটোনমিক নিউরোপ্যাথি যেটা আমরা বলি, অনেক সময় তারা হার্টের অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হয়, যেটা অনেক সময় ঘুমে আমরা রেস্টে থাকলে যেটা হার্ট রেটটা, বিটটা কম হওয়ার কথা অনেক সময় তারা বেশি পায়। আবার অনেক সময় তারা বসা থেকে ওঠার সময় দেখা যায় প্রেশারটা কমে যায়, এটা পোস্টাল হাইপোটেনশন, এটা আমরা পেতে পারি। কার্ডিয়াক বিভিন্ন সমস্যা পেতে পারে। আর অনেক সময় তারা সুগার কমে গেলেও তাদের সেটা বুঝতে পারে না, আনঅ্যাওয়ারনেস, এটা তারা হাইপোগ্লাইসেমিয়া হলে নর্মাল পার্সন বুঝতে পারবে, তার হাত পা কাঁপুনি, খাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে, খেতে চাইবে, খিদা আসবে, তো সেক্ষেত্রে বুঝতে পারে না। আর অন্ত্রের জটিলতার মধ্যে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক সময় যে বমি ভাব, পেটে ভরা ভাব, খেতে পারে না, রুচি কমে যায়। তো সেক্ষেত্রে এগুলো ইন্টেস্টাইন যদি আমাদের খাদ্য, নাহলে স্টোমাক বা অন্ত্রের যদি ইনভলভ করে, পায়খানা কষা, পাতলা পায়খানা, বিভিন্ন লক্ষণ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অন্য কোনো কারণ আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। সে পরীক্ষার মধ্যে কোনো গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার এগুলো আছে কিনা, এগুলা এক্সক্লুড করে, এগুলা বাদ দিয়ে ধরে নিতে হবে, যদি কারণ না পেলে ডায়াবেটিক পেশেন্ট ধরে নিতে হবে যে সেটা ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে। একটু জানতে চাই যে, যেমন প্রশ্নটি রেখেছিলাম আসলে, যে কোন বিশেষজ্ঞের কাছে যাবে, এটা নিউরোপ্যাথি কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যাবে, নাকি কোনো ডায়াবেটিক এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবে, নাকি কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে? এটা আসলে অ্যাভেলেবিলিটির উপর, যেখানে স্পেশালিস্ট এন্ডোক্রাইন বিশেষজ্ঞ আছে, ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞের কাছে যাবেন। আর যেসব রুরাল এরিয়াতে যেখানে মেডিসিন বিশেষজ্ঞ আছে, মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন। আর যেখানে স্পেশালিস্ট অ্যাভেলেবল সেখানে স্পেশালিস্টের কাছে যাবে। আসলে এখানে হচ্ছে ভালো ডায়াবেটিস কন্ট্রোলটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। নিউরোপ্যাথি এটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যদি আর্লি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই নিউরোপ্যাথিগুলো আমরা এগুলো স্লো করে দেবে, এগুলো দেরিতে আসবে। তো এই জন্য নিউরোপ্যাথি যদি ডেভেলপ করে ফেলে, তাহলে এটা আমাদের স্ক্রিনিং করে আমাদের কোন পর্যায়ে আছে সেটা দেখতে হবে। তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা তো ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের দেশে। যেহেতু পারছে না এবং অসচেতন লাইফস্টাইল মডিফিকেশন করছে না, কিংবা তারা ইনসুলিন সঠিকভাবে নিচ্ছে না, তাতে করে এই যে নিউরোপ্যাথি থেকে কি ধরনের জটিলতা হতে পারে, জটিলতাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার এস.এম. মহিউদ্দিন। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। যে এই যে এত ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত, ডায়াবেটিসটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না,
সচেতন হচ্ছে না, ইনসুলিন নিচ্ছে না, কিংবা লাইফস্টাইল মডিফিকেশন করছে না, তাতে করে যদি নিউরোপ্যাথি হয়ে যায়, নিউরোপ্যাথিকেও যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে কি ধরনের জটিলতা হতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানবো। হ্যাঁ, আসলে আমাদেরকে এখানে ভালো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। তবে তাকে যেটা এডুকেশন হচ্ছে যে তাকে বুঝাইতে হবে জিনিসটা, কাউন্সিলিং, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে আরও পরিণতি খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে তাকে লাইফস্টাইল মডিফিকেশন, তার যেটা খাওয়া দাওয়া কন্ট্রোল, মিষ্টি জাতীয় জিনিস খাবে না, ফ্যাটি ফুড অ্যাভয়েড করবে, এক্সারসাইজ করবে, তারপর ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল করবে, টার্গেটের মধ্যে রাখতে হবে, এসবিএনসি 7-এর নিচে রাখতে হবে, ফাস্টিংটা 7-এর নিচে রাখতে হবে, খাওয়ার পরে 10-এর ভিতরে রাখতে হবে, এগুলো তো দিতে হবে পরামর্শ। সাথে তার কোলেস্ট্রল কেমন আছে সেটাও দেখতে হবে। আর যদি প্রেশার যদি থেকে থাকে, হাইপারটেনশন যেটা আমরা বলি, উচ্চ রক্তচাপ, এটাকে আমাদেরকে ট্রিট করতে হবে। স্মোকিংয়ের কোনো ব্যাড হ্যাবিট থাকলে এটা পরিহার করতে হবে, তামাক, জর্দা এগুলো পরিহার করতে হবে। আদার কোনো কমপ্লিকেশন যাতে না হয় সেজন্য, বিশেষ করে যেহেতু পা এবং দূরবর্তী পা অঙ্গগুলোতে যেহেতু নার্ভ বেশি ইনভলভ করে, সেজন্য পায়ের যত্ন নিতে হবে। কারণ যে আমরা চলাচলের জন্য পা ব্যবহার করি, যে কোনো সময় আঘাত পেতে পারে অজান্তে, জুতার মধ্যে কোনো কিছু কোচা লাগতে পারে, কোনো ফরেন বডি, ইটে পাথর, ছোটো টোকরা, এগুলো থেকে যাতে আঘাত পেয়ে যাতে ক্ষত না হয়, এবং ক্ষত হয়ে গেলে সেটা সারানো মুশকিল। এটা থেকে আলসার হয়ে যেতে পারে, এবং আলসার যদি প্রপারলি যদি আমরা ট্রিট না করি, পেশেন্ট যদি ট্রিটমেন্ট না নেয়, তাহলে কিন্তু এটা গ্যাংগ্রিনিয়া হয়ে যেতে পারে, এটা নিউরোপ্যাথি। মানে এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে যে একজনের ব্যথা যুক্ত নিউরোপ্যাথি হয়েছে, বা ওই যে যেমনটি বলছিলেন যে বিভিন্ন ধরনের অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে, হয়তো বা ঝিনঝিন ভাব, শিনশিন করছে, হাত মুঠো করতে পারছে না, বা মুঠো করলে খুলতে পারছে না, এই জটিলতাগুলো যদি হয়ে থাকে তাহলে আসলে ম্যানেজমেন্টের উপায় কি রয়েছে? আসলে এই যে বুঝতে পারাটাই যে ব্যথা, ঝিনঝিন, এগুলো বুঝতে পারা একটা ভালো দিক। যারা বুঝতে পারে তারা আর্লি নোটিস করে ডাক্তারের কাছে, আমাদের কাছে চলে আসে, যে কোনো কনসালটেন্টের কাছে চলে আসে। তো ট্রিটমেন্টের আওতায় ভালো ডায়াবেটিস কন্ট্রোল করলে, পায়ের যত্ন নিলে, বিভিন্ন আমরা রিস্ক ফ্যাক্টর যেগুলো, এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করি, তাহলে কিন্তু আমরা মানে এক্ষেত্রে একটু অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন জরুরি, কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন চলে আসে স্যার, এই যে এই ব্যক্তিগুলো ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন নিচ্ছে, যখন নিউরোপ্যাথি হয়ে গেল তখন কি ইনসুলিনের মাত্রা পরিবর্তন বা নতুন করে ইনসুলিন যোগ করার প্রয়োজন হয় কিনা? এখানে হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে ওর এসবিএনসি কেমন আছে। এসবিএনসি যদি আমাদের 9-এর উপরে থাকে, 10 থাকে, তাহলে আমাদের ইনসুলিনের একটা দিতে হয়। আর যদি ব্লাড গ্লুকোজ যদি 16-17-এর উপরে থাকে, সেক্ষেত্রে ইনসুলিন দিতে হয়। আর সুগার যদি ওইরকম বেশি না হয়, এসবিএনসি যদি কম থাকে, তাহলে আমরা ওরাল ড্রাগে তাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তার সুগার প্রোফাইলটা খালি পেটে নাস্তার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর, এগুলো প্রোফাইলটা করে তার টার্গেটের মধ্যে রাখতে হবে। টার্গেটের মধ্যে রাখলে হয়ে যাবে। আর যাদের ইনসুলিন লাগবে, যে জটিলতা থাকলে তাদের ইনসুলিন লাগবে, পায়ে ইনফেকশন আছে, কত আছে, এগুলো তো আর অন্য কোনো জটিলতা থাকলে তাহলে ইনসুলিন দিতে হবে। ইনসুলিনের মধ্যে নিউয়ার ইনসুলিনগুলা একটু প্রিফার করি আমরা, যেহেতু একটু হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি কম, যেগুলো অ্যানালগ ইনসুলিন। তবে কনভেনশনাল ইনসুলিনগুলা এগুলো সস্তা আছে, এগুলো ভালো ডায়াবেটিস কন্ট্রোল হয়। তবে পেশেন্টকে যদি আমরা এডুকেট করি, তাহলে আমরা যাতে হাইপোগ্লাইসিমিয়া যাতে মিনিমাইজ করার জন্য তাদেরকে আমরা কনভেনশনালও দিতে পারি, যাতে হাইপোগ্লাইসিমিয়া না হয়। তার খাদ্য এটা প্যাটার্নটা আমরা করে 3 বেলা মেইন মিল আর এক্সট্রা ছোট যেটা স্ন্যাক্স থাকবে 3টা, এভাবে 6টা আমরা যদি অ্যাডজাস্ট করে দিই টোটাল ক্যালোরি। এই যে অ্যাডজাস্ট করে আপনারা ইনসুলিন দিচ্ছেন বা খাদ্যাভ্যাসটাকে নিয়ন্ত্রণ করে দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ রোগীরা তো নিয়মিত ফলো আপ করে না। এটা নিশ্চয়ই চিত্রটা আপনারা অনেক বেশি পেয়ে থাকেন। আপনি কিন্তু ঠিকই বলছেন, একদম ইনসুলিন দিচ্ছেন 6 মাস পর্যন্ত, 1 বছর, 2 বছর পর্যন্ত একই ডোজ কন্টিনিউ করছে, এটা কোনো ক্ষতির কারণ কিনা? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা এটাকে বলি ডাক্তার ক্লিনিক্যাল ইনার্সিয়া। এটা রোগীরা ফলো আপ লস হয়ে গেলে তাহলে কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাবে। তাকে যদি টার্গেটের মধ্যে না থাকলে ডক্টরের কাছে এসে ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রয়োজনে ট্যাবলেটের ওষুধের সমন্বয় করতে হবে। ট্যাবলেট যদি কার্যকরী না হয়, তাহলে ইনসুলিন দিয়ে দ্রুত কন্ট্রোল, কেন টার্গেটের মধ্যে আমাদের খালি পেটে নাস্তার 2 ঘন্টা পর বা পুস্ট মিল যেগুলো বলে, এগুলো টার্গেটের মধ্যে আনতে হবে। তাহলে আমাদের গড় ডায়াবেটিস এসবিএনসিটা আপনার টার্গেটের মধ্যে আসবে, 7-এর নিচে আসবে। যখন আমরা এসবিএনসি কমাতে পারবো, 1% এসবিএনসি আমরা কমাতে পারলে আমরা অনেকাংশে প্রায় 13-15% আমরা এমআই স্ট্রোক কমাতে পারি। 50%-এর মতো মাইক্রোভাস্কুলার, যেটা নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, এইসব এগুলো কিন্তু আমরা কমাতে পারি। ইভেন ধরতে গেলে আমরা যে ডায়াবেটিস রিলেটেড ডেথ যে এই ডেথটাকে কিন্তু আমরা মৃত্যুর মর্টালিটি রেটটা কিন্তু আমরা কমাতে পারি। এসবিএনসি কমাইলে আমরা অনেক জটিলতাগুলোকে
আমরা এগুলা কমে আসবে। আমি একটু জানতে চাই যে ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন করাটা কি কারণে এত বেশি জরুরি, কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, আসলে এই ডায়াবেটিস আসলে আমরা নিউরোপ্যাথিটা মেইনলি ডিস্টাল পেরিফেরাল নিউরোপ্যাথিটা এটাই বেশি, এটাই আর্লি প্রকাশ পায়। আমরা কর্মজীবনে যেহেতু পায়ের ব্যবহার বেশি, ঝুঁকিপূর্ণ হচ্ছে পায়ে ইনজুরির সম্ভাবনা বেশি অজান্তেই। আর অজান্তে যদি নিউরোপ্যাথি হয়ে গেলে না জানলে এই জায়গায় কোনো একটা ফুসকা পটে গেলে আঘাত পেলে আমরা জানবো না, না জানলে তাহলে এটা থেকে জটিলতা ইভেন আলসার হয়ে গ্যাংগ্রিনের দিকে চলে যেতে পারে যদি ট্রিটমেন্টের আওতায় না আসে। এই জন্য পায়ের যত্ন খুবই ইম্পর্টেন্ট। সাথে অন্যান্য কমপ্লিকেশন তো আমরা দেখবো, হার্টের কোনো সমস্যা আছে কিনা, কোনো মাসলের কোনো ব্যথা আছে কিনা মাংসপেশির, এবং ডায়াবেটিসের সাথে অন্যান্য থাইরয়েডের সমস্যা আছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে। অন্যান্য রিস্ক ফ্যাক্টর, অন্যান্য জটিলতা থাকতে পারে যেগুলো, কোলেস্ট্রলের সমস্যা, এগুলো সবগুলো কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট। আসলে একটা দেখলে শুধু সুগার দিয়ে ট্রিট করলে হবে না, সুগারকে তো নিয়ন্ত্রণ করতেই হবে, সাথে কিডনি ফ্রেন্ডলি ওষুধ দিতে হবে এবং কার্ডিয়াক ফ্রেন্ডলি ওষুধ দিতে হবে। মানে কোন ওষুধটি খাচ্ছে বা ইনসুলিনটি নিচ্ছে এটা ডিপেন্ড করে অ্যাসোসিয়েটেড অন্যান্য কোনো রোগ ব্যাধি রয়েছে কিনা। একদম আলোচনা শেষ প্রান্তে আছি স্যার, জানতে চাই যে ডায়াবেটিস থেকে যেন কোনো ব্যক্তি স্নায়ু জটিলতা না ভোগে কিংবা কোনো ধরনের জটিলতা আক্রান্ত না হয়, অবশ্যই সেটা চোখ, কিডনি কিংবা পেরিফেরাল যে কোনো ধরনের নার্ভ, একটু জানতে চাই আপনার পরামর্শ কি থাকবে? একদম শেষ প্রান্তে আছি। হ্যাঁ, আসলে আমরা যদি আর্লি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমাদের নিউরোপ্যাথি আর্লি স্ক্রিনিং করতে হবে, ঝুঁকিপূর্ণ পা আছে কিনা, কোনো নার্ভ ডিসফাংশন আছে কিনা সেটা দেখতে হবে, ডায়াবেটিসটা নিয়মিত পরীক্ষা করতে হবে। এসবিএনসি যেরকম দেখবো ডেইলি লাইফে অন্তত পক্ষে আমরা ফাস্টিং এবং পোস্ট মিলগুলো খাওয়ার পরে 2 ঘন্টা পরে কেমন নিয়ন্ত্রণ সীমার মধ্যে আছে কিনা দেখবো। খালি পেটে 5 থেকে 7-এর মধ্যে আমাদের রাখতে হবে, খাওয়ার পরে 2 ঘন্টা পরে আমরা 7 থেকে 10-এর মধ্যে রাখতে পারলে তাহলে আমাদের জটিলতাগুলো আশা করি কম হবে এবং সম্ভাবনা কম। আর অন্যান্য জটিলতাগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ভালো থাকবো বেশি দিন। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি বলছিলেন, অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনি কতটুকু কায়িক পরিশ্রম করছেন, কোন ধরনের খাদ্যাভ্যাসে নিজেকে সংযুক্ত রাখছেন, ফ্যাটি ফুড খাচ্ছেন কিনা কিংবা ওজনাধিক্যতায় ভুগছেন কিনা, প্রত্যেকটি বিষয় মাথায় রেখে অবশ্যই এই স্পেসিফিক বিষয়গুলো এড়িয়ে চলুন এবং একটুখানি সচেতন হন, তাহলেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে স্নায়ুজনিত জটিলতায় ভোগার প্রবণতা অনেকাংশে কমিয়ে আনবে। দর্শক, সবাই সচেতন থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই থাকুন আর টিভির সাথেই।